বিএড সেমিস্টার 1 কোর্স 1.1.1 এর খুবই গুরুত্বপূর্ণ 10টি বড় কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই একবার সম্পূর্ণ ভিডিওটা দেখে যাও। এখান থেকে কিন্তু অনেকগুলি কোশ্চেন তোমরা কমন পাবে, সেভাবে ভিডিওটা বানানো হয়েছে। সো আর কথা না বাড়িয়ে চলো দেখে নিই। ব্যক্তিত্বের বিগ ফাইভ মডেলটির বর্ণনা দিন, অথবা ব্যক্তিত্বের পঞ্চ উপাদান তত্ত্বটি বর্ণনা করুন। ক্যাটেলের সংলক্ষণ তত্ত্বের মৌলিক নীতির উপর ভিত্তি করে ব্যক্তিত্বের পঞ্চ উপাদান তত্ত্বটি গড়ে উঠেছে। মনোবিদ ম্যাক ক্রে অ্যান্ড কোস্টা প্রদত্ত ব্যক্তিত্বের এই তত্ত্বের মূল কথা হলো যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির সমস্ত আচরণকে 5টি প্রধান উপাদানে ভাগ করা যায়। এই 5টি উপাদান হল মনোবিকার প্রবণতা আবেগের ভারসাম্য। মনোবিকার প্রবণ ব্যক্তিরা দুশ্চিন্তাগ্রস্ত, নার্ভাস প্রকৃতির, বিষণ্ণ এবং চাপগ্রস্ত হন। অপরদিকে আবেগের ভারসাম্যযুক্ত ব্যক্তিরা আনন্দময়, চাপহীন এবং দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন হন। বহির্মুখিতা অন্তর্মুখিতা। বহির্মুখী ব্যক্তিরা চঞ্চল প্রকৃতির, খোলামেলা মনোভাব, কর্তৃত্বপ্রিয়, সামাজিক এবং উদ্যমী হন। অপরদিকে অন্তর্মুখী ব্যক্তিরা আত্মকেন্দ্রিক, স্থিরচিত্ত, নিরুৎসাহী ও নির্জনতাপ্রিয় হন। নৈতিকতা অনৈতিকতা। নীতিবান ব্যক্তিরা যে কোনো কাজ চিন্তাভাবনা করে করেন। তাদের যে কোনো কাজের পিছনে নৈতিক সমর্থন না থাকলে তারা সে কাজ করেন না। অপরপক্ষে নীতিহীন ব্যক্তিরা তাদের কাজের নৈতিক দিক নিয়ে চিন্তাভাবনা করেন না। তাৎক্ষণিকভাবে যে কোনো চাহিদা পূরণ করাই তাদের উদ্দেশ্য থাকে। গ্রহণযোগ্যতার অভাব। যেসব ব্যক্তিরা গ্রহণযোগ্যতা থাকে তারা নম্র, অমায়িক, উদার এবং সহমর্মী হন। আবার যেসব ব্যক্তির গ্রহণযোগ্যতার অভাব আছে তারা উগ্র এবং বদমেজাজি হন। খোলামেলা মনোভাব চাপা মনোভাব। খোলামেলা মনোভাবের ব্যক্তিরা উদার, আমোদপ্রিয় এবং হালকা মেজাজের। অন্যদিকে চাপা স্বভাবের ব্যক্তিরা ঈর্ষাপরায়ণ, সন্দিগ্ধচিত্ত ও সংকীর্ণমনা প্রকৃতির হন। পঞ্চ উপাদান তত্ত্বের বৈশিষ্ট্য কী? উপাদান তত্ত্বের উপাদানগুলি স্কেলে বিস্তৃত। প্রতিটি ব্যক্তির প্রতিটি উপাদানের স্কেলে নির্দিষ্ট অবস্থান আছে। অধিকাংশের অবস্থান স্কেলের মধ্যে বরাবর। উপাদানগুলি বিশ্বজনীন। উপাদানগুলি কিছু বংশগতি সূত্রে প্রাপ্ত। উপাদানগুলিতে ব্যক্তির অবস্থান জানা থাকলেও তার সম্পর্কে সুস্পষ্ট চিত্র পাওয়া যায় না। এই তথ্য প্রয়োজন বোধে চিকিৎসার কাজেও লাগানো যায়। ব্যক্তিত্বের সংলক্ষণ সম্পর্কে ক্যাটেলের 16টি উপাদান তত্ত্বের বর্ণনা করুন। ক্যাটেলের ব্যক্তিত্বকে বোঝানোর জন্য 2 প্রকার বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন: সারফেস ট্রেট এবং সোর্স ট্রেটস। সারফেস ট্রেট হল ব্যক্তির বাহ্যিকভাবে দৃশ্যমান বৈশিষ্ট্যসমূহ। এগুলি এমন আচরণ এবং বৈশিষ্ট্য যা সহজেই পর্যবেক্ষণ করা যায়। যেমন একজন ব্যক্তি বন্ধুত্বপূর্ণ বা অসামাজিক হতে পারে। কোনো ব্যক্তি খুব দায়িত্বশীল বা অবহেলাকারী হতে পারে। সোর্স ট্রেট হলো গভীরতর স্তরের বৈশিষ্ট্য যা সারফেস ট্রেটের মূল কারণ। এই বৈশিষ্ট্যগুলি ব্যক্তিত্বের গঠনে মৌলিক এবং গভীরতর ভূমিকা পালন করে। যেমন একজন ব্যক্তির উদ্বেগপূর্ণতা বা অ্যাংজাইটি সোর্স ট্রেট হতে পারে, যা তার বাহ্যিক ভয় বা উদ্বেগপূর্ণ আচরণকে সারফেস ট্রেটে প্রভাবিত করে। একটি উদাহরণ হিসাবে ভাবুন, একজন ব্যক্তি খুব সামাজিক এবং সবসময় বন্ধুদের সাথে সময় কাটাতে পছন্দ করেন। তার একটি সামাজিকতার বৈশিষ্ট্য একটি সারফেস ট্রেট। এই বৈশিষ্ট্যের পেছনে থাকতে পারে তার অন্তর্গত সোর্স ট্রেট, যেমন তার উচ্চমাত্রার উন্মুক্ততা বা অন্যদের সাথে সম্পর্ক স্থাপনের প্রবণতা। ক্যাটেলের তথ্য অনুযায়ী সারফেস ট্রেট হলো সেই বৈশিষ্ট্য যা আমরা দেখতে পাই এবং যা সহজেই পর্যবেক্ষণ করা যায়। আর সোর্স ট্রেট হলো সেই গভীর বৈশিষ্ট্য যা আমাদের ব্যক্তিত্বের ভিত্তি এবং বাহ্যিক আচরণের মূল কারণ। বিশেষ অবস্থার সঙ্গে মানুষের আচরণের সম্পর্কযুক্ত হলে যে বিশেষ দিকের লক্ষণগুলি ফুটে ওঠে বা প্রকাশিত হয় সেগুলির রাশিবিজ্ঞানের কৌশল উপাদান বিশ্লেষণের দ্বারা ক্যাটল এই তত্ত্বটি গঠন করেছেন। তিনি 16টি বাহ্যিক সংলক্ষণকে উপাদান বিশ্লেষণের দ্বারা ব্যক্তির ব্যক্তিসত্তার উপাদানরূপে চিহ্নিত করেছেন। দিস ফ্যাক্টরস আর দ্য বিল্ডিং ব্লকস অফ পার্সোনালিটি। এই সংলক্ষণের জন্যই ব্যক্তিতে ব্যক্তিসত্তা পৃথক হয়। 16টি দ্বিমুখী ব্যক্তিসত্তার উপাদানগুলি হল সাধারণ বুদ্ধি, মানসিক ত্রুটি সম্পন্ন, সাইক্লোথাইমা, সিজোথাইমা, প্রক্ষোভিক দায়িত্ব, প্রক্ষোভিক বিকার, প্রভুত্ব, বশ্যতা, উচ্ছ্বাস প্রবণতা, সংযত, দুঃসাহসিকতা, অন্তর্মুখিতা,
পরিণত চরিত্র, অপরিণত চরিত্র, অনুভূতি প্রবণতা, অনুভূতি পরিণমনতা, প্যারানয়েড, সিজোফ্রেনিয়া, নির্ভরযোগ্য মানসিকতা, সন্দেহপরায়ণ, আস্থাশীল, আত্মনির্ভরতা, আত্মদুর্বলতা, দায়িত্বহীনতা, ব্যবহারিক সচেতনতা, পরিবর্তন মানসিকতা, রক্ষণশীল মনোভাব, স্নায়বিক উত্তেজনা, নিষ্ক্রিয়তা, ইচ্ছা নিয়ন্ত্রক, চরিত্রিক দৃঢ়তা। ক্যাটেলের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্যগুলি লেখো। ব্যক্তির আচরণের ব্যাখ্যা করা যায় এবং সে সম্পর্কে সম্ভাব্যতার মাত্রা গঠন করা যায়। শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যক্তিসত্তার মূল মাত্রাগুলি শনাক্ত করা যায় এবং তার সাপেক্ষে তাকে বিকাশ উপযোগী নির্দেশনা দেওয়া যায়। ব্যক্তিসত্তার বিকাশে বংশগতি ও পরিবেশের ভূমিকা নির্ধারণ করা যায়। মানুষের আচরণে পরিবেশ ও জীবজগতের জেনেটিক্সের উপাদানগুলি শক্তিশালী মিথস্ক্রিয়ার ব্যাখ্যা পাওয়া যায়। এখানে প্রেষণার উপাদান সেন্টিমেন্ট, মনোভাব এবং ভূমিকা পালনের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আইজেঙ্ক বর্ণিত ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্বটি আলোচনা করুন অথবা আইজেঙ্ক বর্ণিত ব্যক্তিত্বের তত্ত্বটি ব্যাখ্যা করুন। এই তথ্যের শিক্ষাগত তাৎপর্যতা কী? আইজেঙ্ক ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্ব বা ট্রেট থিওরি অফ পার্সোনালিটিতে ব্যক্তিত্বকে কয়েকটি প্রধান মাত্রায় বিভক্ত করে। হ্যান্স আইজেঙ্ক তার তত্ত্বে ব্যক্তিত্বের মূল তিনটি মাত্রা তুলে ধরেন, তিনি পেন মডেল হিসাবে পরিচিত করেছেন। এই মডেলটি হল সাইকোটিজম। এই মাত্রা বোঝায় কতটা আগ্রাসী, ঠান্ডা, ইম্পালসিভ বা সহানুভূতিহীন একজন ব্যক্তি হতে পারে। উচ্চ সাইকোটিজম নির্দেশ করে একজন ব্যক্তি অপ্রত্যাখ্যাত, কঠোর এবং সামাজিক নিয়ম মানতে অক্ষম হতে পারেন। অন্যদিকে নিম্ন সাইকোটিজম নির্দেশ করে একজন ব্যক্তি শান্ত, যত্নশীল এবং সামাজিক নিয়ম মেনে চলার প্রবণ। এক্সট্রাভার্সন এই মাত্রাটি বোঝায় একজন ব্যক্তি কতটা বহির্মুখী বা অন্তর্মুখী হতে পারেন। উচ্চ এক্সট্রাভার্সন নির্দেশ করে একজন ব্যক্তি সক্রিয়, উজ্জ্বল এবং সামাজিক হতে পারেন। অন্যদিকে নিম্ন এক্সট্রাভার্সন নির্দেশ করে একজন ব্যক্তি অন্তর্মুখী, শান্ত এবং ব্যক্তিগত পরিবেশে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। নিউরোটিসিজম এই মাত্রা বোঝায় একজন ব্যক্তি কতটা স্থিতিশীল বা অস্থির হতে পারেন। উচ্চ নিউরোটিসিজম নির্দেশ করে একজন ব্যক্তি উদ্বেগপূর্ণ, আবেগপ্রবণ এবং মানসিকভাবে অস্থির হতে পারেন। অন্যদিকে নিম্ন নিউরোটিসিজম নির্দেশ করে একজন ব্যক্তি মানসিকভাবে স্থিতিশীল, শান্ত এবং চাপের মধ্যে সহজেই স্থির থাকতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায়, একজন ব্যক্তি উচ্চ এক্সট্রোভার্সন এবং নিম্ন নিউরোটিসিজম এর অধিকারী হলেন, তবে তিনি সম্ভবত খুব সামাজিক, উচ্ছল এবং মানসিকভাবে স্থিতিশীল হবেন। তিনি নতুন অভিজ্ঞতায় উৎসাহী এবং চাপমুক্ত অবস্থা স্বাচ্ছন্দ্যবোধ করবেন। অন্যদিকে একজন ব্যক্তি যদি উচ্চ নিউরোটিসিজম এবং নিম্ন এক্সট্রাভার্সনের অধিকারী হন, তবে তিনি সম্ভবত খুব গুরুত্বপূর্ণ, আবেগপ্রবণ এবং অন্তর্মুখী হবেন। তিনি সামাজিক অবস্থায় স্বচ্ছন্দবোধ করবেন না এবং সহজে মানসিক চাপের মধ্যে পড়বেন। আইজেঙ্কের তত্ত্ব অনুযায়ী ব্যক্তিত্বের এই মাত্রাগুলি জিনগত এবং পরিবেশগত প্রভাবের সমন্বয়ে গঠিত হয়। তাই এই একই ব্যক্তির মধ্যে এই মাত্রাগুলি ভিন্ন মিশ্রণে তার ব্যক্তিত্বকে নির্ধারণ করে। শিক্ষাগত তাৎপর্যতা: আধুনিক শিক্ষাবিজ্ঞান, মনোবিজ্ঞান, মনোচিকিৎসা বিজ্ঞান, নান্দনিক বিজ্ঞান, জিনতত্ত্ব প্রভৃতি ক্ষেত্রে এই তত্ত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা বর্তমান। যেমন ব্যক্তির আচরণ ধারা বর্ণনা করা, ব্যাখ্যা করা এবং ভবিষ্যৎ পরিণতি বর্ণনা করা ব্যক্তিত্বের সাংগঠনিক অবস্থা সাপেক্ষে শিক্ষার ব্যবস্থা করা যায়। ব্যক্তিত্বের ঋণাত্মক দিকগুলি সম্পর্কে সচেতন করে দেওয়া যায় এবং সেগুলি নিয়ন্ত্রণ করতে শেখানো যায়। ব্যক্তিত্ব বিকাশে বংশধারার প্রভাব ব্যাখ্যা করা যায়। ব্যক্তিত্ব গঠনে পরিবেশের উপযুক্ততা তৈরি করা যায়। শিক্ষায় ব্যক্তি স্বাতন্ত্র্যতাকে গুরুত্ব দেওয়া যায়। পিয়াজে বর্ণিত জ্ঞানমূলক বিকাশের প্রাক সক্রিয়তা স্তরগুলির বৈশিষ্ট্য লিখুন। শিশুদের ক্ষমতা এবং জ্ঞানের সীমাবদ্ধতা বিবেচনা করে এই স্তরের 4টি বৈশিষ্ট্য নির্দিষ্ট করা যায়: বাস্তববাদ, প্রবণতাবাদ, কৃত্রিমতা এবং অবযুক্তিপূর্ণ বিচার। নিচে এগুলি সম্পর্কে আলোচনা করা হলো। প্রথমে আমরা দেখে নেব বাস্তববাদ। শিশুরা ধীরে ধীরে প্রকৃত জগতের অস্তিত্ব স্বীকার করে, বহির্জগৎ ও অন্তর্জগৎ সম্পর্কে তাদের জ্ঞান হয়। পিয়াজে বলেন, শিশুদের প্রথম বহির্জগৎ ও অন্তর্জগৎ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকে না। প্রায় 7 বছর বয়সে এই বিভ্রান্তি দূর হয়। সর্বপ্রাণবাদ। সর্বপ্রাণবাদ হলো সব বস্তুকে সজীব বলে মনে করা। শিশুদের এই বৈশিষ্ট্য দেখা যায়, তারা এমন অনেক বস্তুকে সজীব এবং সচেতন বলে মনে করে বড়দের নিকট যেগুলি জড়বস্তু। পিয়াজি মনে করেন
পরে শিশু তার চিন্তার সঙ্গে অন্যদের চিন্তার তুলনা করার মধ্য দিয়ে প্রবণতাবাদের অসারতা বুঝতে পারে। পিয়াজে সর্বপ্রাণবাদে 4টি স্তরে উল্লেখ করেছেন। এগুলি হলো প্রায় সব বস্তুই সজীব এবং সচেতন, কেবল চলক্ষম বস্তুই সজীব, যেসব বস্তু স্বতঃস্ফূর্তভাবে চলনক্ষম তারাই সজীব, আর সচেতনতা কেবল জীবজগতে সীমাবদ্ধ। কৃত্রিমতা, শিশুরা মনে করে সব কিছু মানুষের সৃষ্টি, একে কৃত্রিমতাবাদ বলে। এর উদাহরণ দিতে গিয়ে পিয়াজে বলেছেন, তার পরিলক্ষিত অনেক শিশুকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল কেমন করে চাঁদের সৃষ্টি হয়, অনেকেই উত্তর দিয়েছিল, যখন থেকে আমরা বেঁচে আছি। শিশুর মধ্যে যতই আত্মকেন্দ্রিকতা হ্রাস পেতে থাকে ততই সে বাস্তববাদী হয়ে ওঠে এবং তার প্রজ্ঞা সংগঠনে বাস্তবতা বিশেষ ভূমিকা নেয়। এই স্তরের শেষের দিকে কৃত্রিমতাবাদ কিছুটা অংশ বাস্তব এবং কিছু অংশ কৃত্রিম হয়। চাঁদের উৎস সম্পর্কে তাদের বক্তব্য, চাঁদ মেঘ থেকে আসে আর মেঘ আসে উঁচু বাড়ি থেকে। 5 বছর বয়সে শিশুরা বুঝতে পারে চাঁদের উৎসের ক্ষেত্রে মানুষের কোনো ভূমিকা নেই। অযুক্তিপূর্ণ বিচার আরোহী ও অবরোহী কোনোটিই নয়। এখানে বিচারকরণ একটি থেকে অন্যটি হয় যা অযৌক্তিক। যেমন সূর্য পড়ে যায় না কারণ এটি উত্তপ্ত, সূর্য থেমে আছে কারণ এটি হলুদ। ব্যক্তির বৃদ্ধি ও বিকাশের উপর দারিদ্রতার প্রভাবগুলি উল্লেখ করো। শিশুর সুষম বিকাশের পথে একটি বিরাট বাধা হলো দারিদ্র্য। শিশুর বৃদ্ধি ও বিকাশের উপর দারিদ্রতার প্রভাবগুলি হলো: দরিদ্র পরিবারের অর্থসামাজিক পরিস্থিতি শিশুর বৃদ্ধি ও বিকাশের অন্তরায়। দারিদ্র্যের প্রধান প্রভাব পড়ে শিশুর দৈহিক সুষম বৃদ্ধির উপর। দরিদ্র পরিবারের শিশুরা সঠিক পুষ্টিকর খাবার পায় না, ফলে দরিদ্র পরিবারের বেশিরভাগ শিশুই অপুষ্টিতে ভোগে। অপুষ্টিজনিত রোগের ফলে শিশুর মধ্যে প্রতিরোধ শক্তি গড়ে ওঠে না। দরিদ্র পরিবারের বেশিরভাগ পিতামাতায় উভয়ই উপার্জনের জন্য নিযুক্ত থাকেন, তারা শিশুর ন্যূনতম পরিচর্যা করারও সময় পান না। ফলে তাদের শিশুরা নিজেদের বঞ্চিত মনে করে এবং নিরাপত্তাহীনতায় ভোগে, যা শিশুর মানসিক, সামাজিক এবং প্রাক্ষবিক বিকাশে বাধা সৃষ্টি করে। হীনমান্যতা, হতাশা, আত্মবিশ্বাসের অভাব, ক্ষমতাহীনতা ইত্যাদি শিশুর মধ্যে বাসা বাঁধে। দরিদ্র পরিবারের শিশুরা অনেক সময় তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য অপরাধপ্রবণ হয়ে ওঠে। চুরি করা, মিথ্যা কথা বলা ইত্যাদি নানা সমস্যা দেখা যায়। বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে শিক্ষা গ্রহণের জন্য যে মানসিক প্রস্তুতি শিশুর প্রয়োজন তা থেকেও তারা বঞ্চিত হয়। দরিদ্র পরিবারের শিশুরা অর্থনৈতিক নিরাপত্তাবোধের অভাব থেকে নানা প্রকার অপরাধমূলক আচরণ করে থাকে। সুতরাং দারিদ্রতা শিশুর দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক ইত্যাদি নানা দিকের বিকাশের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে। তবে পরিবারের শৃঙ্খলা থাকলে অভাববোধ বা প্রাচুর্য কোনোটাই শিশুর বৃদ্ধি ও বিকাশের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় না। এসওআই মডেলের প্রক্রিয়াগত মাত্রাটি ব্যাখ্যা করুন। এই মডেলের দুটি শিক্ষাগত তাৎপর্যতা লেখো। এসওআই মডেলের প্রক্রিয়াগত মাত্রা, এটি হলো ব্যক্তির প্রাথমিক মানসিক উপাদান যার সাহায্যে সে মানসিক বৌদ্ধিক প্রক্রিয়া পরিচালনা করে লক্ষ্যের দিকে পৌঁছানোর চেষ্টা করে। গিলফোর্ডের মত অনুযায়ী প্রক্রিয়াগত মাত্রা 5 ধরনের হতে পারে। বোধগম্যতা, এই প্রক্রিয়ার দ্বারা ব্যক্তি বিষয়বস্তুর অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করে। স্মৃতি, এই প্রক্রিয়ার দ্বারা ব্যক্তি তথ্য শুধুমাত্র পুনরুত্থাপন করতে পারে। অভিসারী উৎপাদন, এই প্রক্রিয়ার দ্বারা ব্যক্তি কোনো সমস্যার একটি নির্দিষ্ট সমাধান উদ্ভাবন করতে পারে। অপসারী উৎপাদন, এই প্রক্রিয়ার দ্বারা ব্যক্তি কোনো সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ও বহুমুখী সমাধানের উপায় খুঁজতে চেষ্টা করে। এই প্রক্রিয়ার সঙ্গে ব্যক্তির সৃজনশীলতা যুক্ত থাকে। মূল্যায়ন, এই প্রক্রিয়ার দ্বারা ব্যক্তি কোনো বিষয়ে বা সিদ্ধান্তের গুণমান বিচার করে, অর্থাৎ ব্যক্তি বিষয়বস্তুর উপযোগিতা, কার্যকারিতা ও ভালোমন্দ বিচার করে। শিক্ষাগত তাৎপর্যতা, এসওআই মডেলের দুটি শিক্ষাগত তাৎপর্যতা হলো: শিক্ষার্থীর ক্ষমতা ও দুর্বলতা নির্ণয়, এই অভিজ্ঞার মাধ্যমে বুঝতে পারা যায় যে কোনো শিক্ষার্থী কোন উপাদানে সক্ষম ও কোন উপাদানে দুর্বল। বৌদ্ধিক উপাদানের শক্তি বৃদ্ধি, এই অভিজ্ঞার দ্বারা সংশোধনী ক্রিয়ার ফলে শিক্ষার্থীর বৌদ্ধিক উপাদান শক্তিশালী হয় এবং শিক্ষার্থীর শিখন কার্যকরী হয়। ঐচ্ছিক এবং অনৈচ্ছিক মনোযোগের উদাহরণসহ পার্থক্য লেখো, বা ইচ্ছা প্রণোদিত এবং ইচ্ছা নিরপেক্ষ মনোযোগের পার্থক্য কী? ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ, যে মনোযোগ মানুষের ইচ্ছাশক্তির দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে কেবল চিরস্থায়ী জৈব মানসিক সংগঠনের দ্বারা স্বতঃস্ফূর্তভাবে নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ। যেমন খিদার তাড়নায় আমরা খাদ্যবস্তুর প্রতি যখন মনোযোগী হই তা ইচ্ছা নিয়ন্ত্রিত নয়, জৈবিক তাগিদা দ্বারা নিয়ন্ত্রিত। ইচ্ছা নিরপেক্ষ মনোযোগকে আবার দুটি শ্রেণীতে ভাগ করা হয়: প্রবৃত্তি প্রযুক্ত মনোযোগ আর স্বতঃস্ফূর্ত মনোযোগ।
প্রবৃত্তি প্রযুক্ত মনোযোগ হলো মনোযোগ যখন জন্মগত জৈব মানসিক প্রবণতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে প্রবৃত্ত মনোযোগ বলে। যেমন খিদের তাড়নায় খাদ্যবস্তুর প্রতি মনোযোগ, স্নেহের তাড়নায় শিশুর প্রতি মনোযোগ। স্বতঃস্ফূর্ত মনোযোগ হচ্ছে বিকাশের ফলে জন্মগত প্রবণতাগুলির সমন্বয়ের ফলে যখন সেন্টিমেন্ট তৈরি হয় তখন সেন্টিমেন্ট দ্বারা যেসব মনোযোগ নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় স্বতঃস্ফূর্ত মনোযোগ। যেমন বিশেষ কোনো ব্যক্তির প্রতি সেন্টিমেন্টের জন্য তার প্রতি যে মনোযোগ, দেশের প্রতি সেন্টিমেন্টের ফলে বিদেশে গেলে দেশের সংক্রান্ত কোনো বিষয়ে মনোযোগ দেওয়া। এরপর ইচ্ছা প্রণোদিত মনোযোগ, যখন মনোযোগ আমাদের ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলা হয় ইচ্ছা প্রণোদিত মনোযোগ। যেমন পরীক্ষার দিন এগিয়ে এলে ছাত্রছাত্রীরা পড়ার প্রতি ইচ্ছাকৃতভাবে মনোযোগী হয়। ইচ্ছা প্রণোদিত মনোযোগের রস দুটি শ্রেণীতে ভাগ করেছেন, গুপ্ত মনোযোগ এবং ব্যক্ত মনোযোগ। গুপ্ত মনোযোগ হচ্ছে সামান্য ইচ্ছা শক্তি প্রয়োগ করে যখন কোনো বস্তুর প্রতি মনোযোগী হওয়া যায় তখন তাকে বলা হয় গুপ্ত মনোযোগ। ব্যক্ত মনোযোগ কি? যখন বারবার ইচ্ছা শক্তি প্রয়োগ করে কোনো বস্তুর প্রতি মনোযোগ দেওয়া হয় তখন তাকে বলা হয় ব্যক্ত মনোযোগ। সৃজনশীল ব্যক্তির যে কোনো 5টি বৈশিষ্ট্য উল্লেখ করুন, অথবা সৃজনশীল শিক্ষার্থী কিভাবে শনাক্ত করবেন। মনোবিদগণ সৃজন ক্ষমতা চিহ্নিতকরণের কয়েকটি বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। এগুলি হলো সৃজনশীল ব্যক্তি একই সময়ে বহুবিধ কর্মচিন্তা নিয়ে সচেতন থাকতে পারে। সৃজনশীল ব্যক্তির বাচনভঙ্গি এবং চিন্তনে সাবলীলতা প্রকাশ পায়। সৃজনশীল ব্যক্তি গভীরভাবে চিন্তা করার জন্য একাকী থাকা পছন্দ করে। সৃজনশীল ব্যক্তি বৈচিত্র্যের মধ্যে সমন্বয় সাধন করতে পারে। সৃজনশীল ব্যক্তি অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে স্বাধীন ও স্বনির্ভর হয়। এরা খোলামেলা মুক্ত পরিবেশে পছন্দ করে। কঠোর অনুশাসন এদের অপছন্দ। চিন্তার দিক দিয়ে এরা স্বাধীন ও স্বয়ং নির্ভর। এরা অপসারী চিন্তন থেকে অভিসারী চিন্তার মগ্ন করতে পারে। সুলভ অনুরাগ ও বৈশিষ্ট্যের অধিকারী। এরা নিজেদের আত্মবিশ্বাস ও মূল্যবোধের প্রতি গভীর আস্থাশীল। তাই সাধারণ ঘটনাকেও নতুন দৃষ্টিভঙ্গিতে দেখে এবং নিজের মানদণ্ডে বিচার করে। সৃজনশীলতার উপরোক্ত বৈশিষ্ট্যগুলি যখন কোনো ব্যক্তির কথাবার্তা, কর্ম সম্পাদন বা আচার আচরণে প্রকাশ পায় তখন তাকে সৃজনশীল ব্যক্তি বলা যায়। তবে কেবলমাত্র পর্যবেক্ষণের দ্বারাই সৃজন ক্ষমতা পরিমাপ করা সম্ভব নয়। তাই সৃজনশীল ব্যক্তি চিহ্নিতকরণে বাহ্যিক আচরণ পর্যবেক্ষণ দ্বারাও বিভিন্ন মনোবিজ্ঞানী অভিজ্ঞায় ব্যবহৃত হয়। শিক্ষাক্ষেত্রে তাৎপর্য সহ গার্ডেনারের বুদ্ধির তত্ত্বটি আলোচনা করো, বা গার্ডেনার প্রদত্ত বহু বুদ্ধির তত্ত্বটি আলোচনা করুন। 1983 সালে হাওয়ার্ড গার্ডেনার একটি নতুন বুদ্ধির তত্ত্ব উপস্থাপন করেন যা বহুবিধ বুদ্ধির তত্ত্ব নামে পরিচিত। গার্ডেনার মানুষের 8টি বুদ্ধির কথা স্বীকার করেন, যেগুলি হলো ভাষাগত বুদ্ধি। এটি হলো ভাষাগত ক্ষমতা যার দ্বারা ব্যক্তি নিজের মনের ভাব প্রকাশ করতে পারে এবং অন্যের ভাষা বুঝতে পারে। সাধারণভাবে লেখক, শিক্ষক, সুবক্তা প্রভৃতি ব্যক্তিদের মধ্যে এই ধরনের বুদ্ধি বেশি দেখা যায়। যৌক্তিক ও গাণিতিক বুদ্ধি, এই ধরনের ক্ষমতা মাধ্যমে ব্যক্তি যৌক্তিক এবং গাণিতিক সমস্যার সমাধান করতে সমর্থ হয়। সাধারণ বিজ্ঞানী, দার্শনিক প্রভৃতি ব্যক্তিদের মধ্যে এই ধরনের বুদ্ধির অধিক্য বেশি থাকে। স্থান সম্পর্কিত বুদ্ধি, এই ধরনের বুদ্ধির দ্বারা ব্যক্তি স্থান সংক্রান্ত ধারণাকে মানসিক দিক দিয়ে প্রকাশ করতে পারে এবং ত্রিমাত্রিকভাবে চিন্তা করতে পারে। চিত্রশিল্পী, বাস্তুকার, নাবিক প্রমুখদের এই ধরনের বুদ্ধি বেশি থাকে। শারীরবৃত্তীয় গতীয় বুদ্ধি, যে কোনো কিছু তৈরি করতে বা সমস্যার সমাধান করতে ব্যক্তির শরীরের পুরো অংশ বা কিছু অংশ ব্যবহার করার ক্ষমতাকে এই ধরনের বুদ্ধি বলে। খেলোয়াড়, নৃত্যশিল্পী, মেডিকেল সার্জন প্রমুখ ব্যক্তিদের এই বুদ্ধি বেশি থাকে। সঙ্গীত সংক্রান্ত বুদ্ধি, ব্যক্তির স্বরগ্রাম পৃথককরণের ক্ষমতা, তাল, লয় বোধ, সুরবোধ প্রভৃতি ক্ষমতাকে সঙ্গীত সংক্রান্ত বুদ্ধি বলে। সাধারণ সুরকার, সঙ্গীতকার প্রভৃতি ব্যক্তিদের এই বুদ্ধি বেশি থাকে। অন্তর্ব্যক্তিক বুদ্ধি, এই ধরনের বুদ্ধির সাহায্যে ব্যক্তি নিজের ক্ষমতা বা দুর্বলতা সম্পর্কে সচেতন হয়। ব্যক্তি নিজের আত্মসচেতনতা গঠনে এই বুদ্ধি বিশেষভাবে প্রয়োজন। আন্তঃব্যক্তিক বুদ্ধি, এই বুদ্ধির সাহায্যে ব্যক্তি অন্যকে বুঝতে পারে এবং অন্যের সঙ্গে কার্যকরীভাবে মিথস্ক্রিয়া করতে পারে। শিক্ষক, শিক্ষিকা, কাউন্সিলর, মনোবিদ প্রমুখ ব্যক্তিতে এই প্রকারের বুদ্ধি বেশি থাকে। প্রকৃতিগত বুদ্ধি, এই বুদ্ধির মাধ্যমে ব্যক্তি জীবিত ও প্রাকৃতিক উপাদানকে চিহ্নিত এবং পৃথকীকরণ করতে পারে। তাছাড়াও এই বুদ্ধির দ্বারা ব্যক্তি প্রকৃতির বিভিন্ন প্যাটার্ন এবং প্রাকৃতিক ঘটনাবলী অনুধাবন করতে পারে। উদ্ভিদ বিজ্ঞানী, বাস্তুতন্ত্র বিজ্ঞানী, কৃষক প্রভৃতি এই ধরনের বুদ্ধি বেশি থাকে। গার্ডেনারের বহুমুখী বুদ্ধির তত্ত্বের দ্বারা
ব্যক্তির বিভিন্ন বিষয়ে ক্ষমতা ও দক্ষতা সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা পাওয়া যায়। গার্ডনার এই তত্ত্বের দ্বারা শিক্ষার্থীদের জন্মগত বুদ্ধি সম্পর্কে জানা যায়। পাঠ্যক্রম প্রণয়ন, মূল্যায়ন, শিক্ষণ, কার্য পরিচালন, দলগত শিক্ষণের ক্ষেত্রে এই তত্ত্বের প্রয়োগ না করলে সুফল পাওয়া যায় না। কাজেই শিক্ষাবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে এই তত্ত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উইনারের কারণ নির্দেশক তত্ত্বটি উল্লেখিত তিনটি নির্দেশক মাত্রা সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করুন, বা ম্যাকক্লেল্যান্ডের প্রেষণা তত্ত্বটি ও শ্রেণীকক্ষের প্রয়োগ আলোচনা করুন। কারণ নির্দেশক তত্ত্বের প্রবক্তা বার্নার্ড ওয়াইনার তার মধ্যে শিক্ষার্থীদের বৌদ্ধিক বৈশিষ্ট্য ও সামাজিক বৈশিষ্ট্য উভয়ই পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রেষণার সৃষ্টি হয়। ওয়াইনার তার তত্ত্বে বলেছেন, শিক্ষার্থীর সাফল্য ও অসাফল্য কয়েকটি মৌলিক ধারণার উপর প্রতিষ্ঠিত। এগুলি হল নিয়ন্ত্রণ কেন্দ্র। শিক্ষার্থীর প্রেষণা নিয়ন্ত্রণ কেন্দ্র তার অভ্যন্তরীণ মানসিক শক্তি হতে পারে অথবা বাইরের কোনো উদ্দীপক দ্বারাও নিয়ন্ত্রিত হতে পারে। নিয়ন্ত্রণ কেন্দ্র বিভিন্ন প্রক্ষোভিক প্রতিক্রিয়ার সঙ্গে যুক্ত। নিয়ন্ত্রণ কেন্দ্র অভ্যন্তরীণ হলে শিক্ষার্থীদের মধ্যে অপরাধবোধ ও উদ্বেগ তৈরি হয়। স্থায়িত্ব, যেসব বৈশিষ্ট্যগুলি সহজে পরিবর্তিত হয় না সেগুলিকে স্থায়ী বৈশিষ্ট্য বলে, যেমন শিক্ষার্থীর ক্ষমতা, দক্ষতা, শিক্ষকের বৈশিষ্ট্য ইত্যাদি। স্থায়ী বৈশিষ্ট্যগুলি শিক্ষার্থীদের সাফল্য বা অসাফল্যের কারণ। আবার অস্থায়ী বৈশিষ্ট্যগুলি হল শিক্ষার্থীর অসুস্থতা, ভাগ্য ইত্যাদি। নিয়ন্ত্রণ যোগ্যতা, শিশু তার সাফল্য বা অসাফল্যের কারণগুলি কতটা নিয়ন্ত্রণ করতে পারবে তা নির্ভর করে তার নিজের বিশ্বাসের ওপর। যেমন শিক্ষার্থী সফল হওয়ার জন্য কতটা প্রচেষ্টা করবে তা তার নিয়ন্ত্রণাধীন, কিন্তু কাজটা ততটা কঠিন হবে সেটি তার নিয়ন্ত্রণযোগ্য নয়। শিক্ষার্থীর অসাফল্যের কারণ যদি বাহ্যিক এবং নিয়ন্ত্রণযোগ্য না হয় তাহলে তার মধ্যে অর্জিত অসহায়ত্বের সৃষ্টি হয়। ম্যাকক্লেল্যান্ডের প্রেষণা তত্ত্বটি লেখো। 1951 খ্রিস্টাব্দে ম্যাকক্লেল্যান্ড এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তার সহযোগীগণ সাফল্য লাভের প্রেষণার উপর একটি তত্ত্ব প্রকাশ করেন। সাফল্য লাভের প্রেষণার সংজ্ঞায় তিনি বলেছেন, এ রিইন্টিগ্রেশন অফ এ চেঞ্জ ইন এ ফ্যাক্ট বাই কিউ অ্যান্ড অ্যান্টিসিপেশন অফ এ ফিউচার চেঞ্জ ইন অ্যাফেক্ট কন্টিনিউয়েন্ট আপ টু সার্টেন অ্যাকশনস। তার এই সংজ্ঞায় দুটি গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান। প্রথমটি হলো রিইন্টিগ্রেশন, যার অর্থ হলো পারস্পরিক কোনো ঘটনা যা ব্যক্তির মধ্যে সচেতনভাবে মানসিক প্রক্রিয়াগুলির পুনরায় সচল করে। অপরটি হলো কিউ, যার অর্থ হলো এর ফলে ব্যক্তির মধ্যে অনুভূতির সঞ্চার হয়। উদাহরণস্বরূপ, দীর্ঘকাল পর শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ কোনো শিক্ষার্থীর মনে পুরনো দিনের মানসিক প্রতিক্রিয়াগুলি সক্রিয় করে। ম্যাকক্লেল্যান্ড এবং এট্রিকসনের মতে প্রত্যেক মানুষ চায় বিভিন্ন কর্মে সাফল্য লাভ করতে। শিশু অবস্থা থেকে ধীরে ধীরে সাফল্য লাভের আকাঙ্ক্ষা বিকাশ লাভ করে। এই আকাঙ্ক্ষা বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন। যার মধ্যে সাফল্য লাভের আকাঙ্ক্ষা যত বেশি তার সফল হওয়ার সম্ভাবনা তত বেশি। এখানে একটি উদাহরণ দেওয়া আছে যে কোনো শিক্ষার্থী পরীক্ষায় প্রথম 3 জনের মধ্যে থাকার আকাঙ্ক্ষা করে, আবার কোনো শিক্ষার্থী চায় ওই পরীক্ষায় মোটামুটি ফলাফল করতে, আবার কেউ চায় কেবল পরীক্ষায় পাস করতে। সুতরাং এই সাফল্য লাভের আকাঙ্ক্ষা সম্পূর্ণরূপে ব্যক্তিগত। অ্যাট্রিকসনের মতে সাফল্য লাভের আকাঙ্ক্ষার পাশাপাশি প্রতিটি ব্যক্তির মধ্যেই ব্যর্থতা এড়ানোর জন্য একটি আকাঙ্ক্ষা থাকে। কিছু কিছু ব্যক্তি আছে যারা সাফল্য লাভ করার জন্যে কাজ করে। যেমন কোনো ক্লাসের বা শ্রেণীর কিছু সংখ্যক শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভের জন্য শুরু থেকে পঠন পাঠনের চেষ্টা চালিয়ে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা সাফল্য লাভ করে থাকে। অপরপক্ষে কিছু ব্যক্তি আছে যারা প্রথম থেকে ভেবে থাকে ওই কাজে ব্যর্থ হবেন এবং ব্যর্থতার আশঙ্কায় আচ্ছন্ন হয়ে ওই কাজে সক্রিয় হন। এই ধরনের ব্যক্তিদের মধ্যে ব্যর্থ হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। অ্যাট্রিকসন এবং লিটউইন বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দেখিয়েছেন যেসব ব্যক্তি সাফল্য লাভের ইচ্ছা খুব বেশি তারা কাজের লক্ষ্যমাত্রা এমনভাবে স্থির করে যাতে সাফল্য লাভ এবং ব্যর্থতার সম্ভাবনা সমান থাকে। অপরপক্ষে যেসব ব্যক্তি ব্যর্থ হবেন বলেই আশঙ্কা প্রকাশ করেন তারা কাজের লক্ষ্যমাত্রা এমনভাবে স্থির করেন যে এটি অত্যন্ত কঠিন বা তার পক্ষে সফল হওয়ার সম্ভাবনা কম। স্বভাবতই সেই কাজে ব্যর্থ হলে তারা কাজের কঠিন ভাবকে দায়ী করে। তারা বিভিন্ন ব্যক্তির কাছে যুক্তি দেখান যে কাজটি কঠিন হওয়ার জন্যই তিনি ব্যর্থ হয়েছেন। আবার অনেক সময় এই শ্রেণীর ব্যক্তিগণ অত্যন্ত সহজ লক্ষ্যমাত্রা স্থির করেন। ব্যর্থ হলে তারা যুক্তি দেখান যে বিষয়টির গুরুত্ব না দেওয়ার জন্য তিনি ব্যর্থ হয়েছেন। এই শ্রেণীর ব্যক্তিরা বিভিন্ন কাজে সফল হলেও পরবর্তী কাজের জন্য ব্যর্থতার আশঙ্কা থেকেই যায়। ম্যাকক্লেল্যান্ডের প্রেষণা তত্ত্বটি শ্রেণীকক্ষে প্রয়োগ। 1962 খ্রিস্টাব্দে ম্যাকক্লেল্যান্ডের যে কোনো শিক্ষা ব্যবস্থায় প্রেষণা সৃষ্টিতে 12টি স্তরের কথা উল্লেখ করেছেন। সেগুলি হলো লক্ষ্য স্থিরকরণ, শিক্ষার্থীদের সামর্থ্য অনুযায়ী লক্ষ্য স্থির করতে হবে। যুক্তিসম্মত গুরুত্বদান, লক্ষ্য কেন এবং তার গুরুত্ব শিক্ষার্থীদের বুঝিয়ে দিতে হবে। শিক্ষার্থীর আস্থা অর্জন, শিক্ষার্থীদের বিশ্বাসযোগ্য প্রেষণা জন্মাতে হবে।
সম্পর্কযুক্ত চিন্তার ব্যবহার, বিভিন্ন কাজে উৎসাহিত করতে হবে, যেমন পাঠাগার ব্যবহার করা, পঠন, কার্য সম্পাদন, বই পড়া এইসবে। জীবনমুখিতা, কিভাবে শিক্ষণকে জীবনের সঙ্গে যুক্ত করা যায় সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে হবে। অগ্রগতি লিপিবদ্ধকরণ, শিক্ষার্থীর অগ্রগতি লিপিবদ্ধ করলে উদ্দীপকের প্রয়োগ করা যায়। সহানুভূতি ও সমর্থন, মনস্তাত্ত্বিক প্রেরণা উৎপাদনকারী উপযোগী। সুস্থ পরিবেশ দান, শ্রেণীকক্ষে সুন্দর পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন। সাংস্কৃতিক মূল্য, দলগত ও সমাজগত সাংস্কৃতিক চর্চা প্রয়োজন। শিক্ষার্থীদের শপথ, শিক্ষার্থীদের মৌখিক শপথ প্রয়োজন। অগ্রগতির বর্ণনা, প্রত্যেক শিক্ষার্থীদের অগ্রগতির ভিন্ন তালিকা প্রস্তুত করা প্রয়োজন। দলগত প্রগতিশীল বৃদ্ধি, একত্রে কাজ করার মনোভাব সৃষ্টি করতে হবে শিক্ষার্থীদের মধ্যে। শিক্ষায় প্রেরণা সৃষ্টি সম্পর্কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হলেও শ্রেণীকক্ষে শিক্ষকের স্থান সর্বোচ্চ। তাকে নির্ভর করে শিক্ষার্থীদের শিখন ও সেই সংক্রান্ত সমস্ত দিক উন্মোচন হয়। সুতরাং শিক্ষকের সামগ্রিক ব্যক্তিত্বই শিক্ষাকার্য পরিচালনার মূল চাবিকাঠি। শিখন পদ্ধতি, শ্রেণীর শৃঙ্খলা রক্ষার পদ্ধতি, সহানুভূতি, ভালোবাসা, সমস্যার সমাধান এইসব শ্রেণীকক্ষে প্রেরণা উন্মেষে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এই গুরুত্বপূর্ণ 10টি কোশ্চেন তোমরা অবশ্যই একবার পুরোটা দেখে যাও। আশা করি এখান থেকে তোমরা অনেকগুলি কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে।